পৌরাণিক গল্পগুলোতে আমরা অনেক ভূত, প্রেত, পিশাচ, ডাইনি বা রক্তচোষা ভ্যাম্পায়ারের গল্প শুনেছি, অথবা শুনেছি অনেক সুপারহিরোর নাম যারা দুনিয়াকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়েছেন। কিন্তু এদের মধ্যে কোনো ক্যারেক্টার যদি বাস্তবে আপনার সামনে এসে দাঁড়ায়, কি করবেন আপনি? এই মেয়েটাও ঠিক এমনই একজন অপার শক্তির অধিকারী। এই মেয়েটার শক্তি কেড়ে নেওয়ার জন্য তার দলের লোকেরাই তার উপর হানা দিতে শুরু করে। নিজেকে বাঁচাতে গিয়ে তাকে পড়তে হয় এক সাধারণ ছেলের সামনে। শুরু হয় তাদের জীবনের এক নতুন অধ্যায়। তবে এই অধ্যায় শুধু ভালোবাসার নয়, এর মধ্যে ছিল হাজারো রহস্য, আর প্রতি মুহূর্তে ছিল শ্বাসরুদ্ধকর টুইস্ট। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত প্যারানর্মাল থ্রিলার মুভি লোকা চ্যাপ্টার 1 এর কথা, যেটা কিনা রিলিজ হওয়ার সাথে সাথেই বক্স অফিসে তাণ্ডব শুরু করে দিয়েছে। আর তাণ্ডব করবেই বা না কেন, গল্পটা তো আসলেই তেমন সুন্দর। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে গল্প শুরু করার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে জ্বর এসে একদম বাজে অবস্থা। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা চন্দ্রা নামের একটা মেয়েকে দেখতে পাই। একটা বিল্ডিং এর মধ্যে বিপর্যস্ত অবস্থায় আটকে গিয়েছিল সে। তার চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছিল, সেই সাথে গুলিও চলছিল। চন্দ্রা বুঝে উঠতে পারছিল না এখন এখান থেকে সে কিভাবে বাঁচবে। কোনো উপায় না পেয়ে সে তার বস প্রকাশকে ফোন করে। প্রকাশ থেকে জিজ্ঞেস করে, তুমি কি ব্যাগটা পেয়েছো? সে প্রকাশকে জানায় যে সে ব্যাগটা পেয়ে গেছে। তখন প্রকাশ তাকে বলে, তোমাকে যেভাবেই হোক ওই জায়গা থেকে বেরোতে হবে। কিছুক্ষণের মধ্যেই তোমাকে কিছু লোক সেখানে মারতে আসবে, তাদের হাত থেকে তোমাকে বাঁচতেই হবে। চন্দ্রা তখন বেশ টেনশনে পড়ে যায়। সে ওই জায়গা থেকে বেরোনোর যথাসাধ্য চেষ্টা করতে থাকে। এরই মাঝে একটা চাইনিজ মেয়ে এসে তার উপর অ্যাটাক করে। চন্দ্রা কোনো মতে তার হাত থেকে বেঁচে সেখান থেকে সোজা চলে যায় ব্যাঙ্গালোর, যেখানে প্রকাশ তার জন্য অপেক্ষা করছিল। সে প্রথমে চন্দ্রার কাছ থেকে ব্যাগটা নিয়ে নেয়, এরপর তার জন্য নকল আইডির ব্যবস্থা করে দেয় যাতে সে নতুন পরিচয়ে ব্যাঙ্গালোরে গা ঢাকা দিয়ে থাকতে পারে। সেই সাথে সে চন্দ্রাকে সতর্ক করে দেয় যে সে যেন এখানে কোনো রকম উল্টোপাল্টা কাজ না করে, সাধারণ মানুষের মতোই থাকে। কারণ তাদের বস চন্দ্রাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাই তারা কোনোভাবেই চায় না তার কোনো ক্ষতি হোক। চন্দ্রাও চুপচাপ তার কথা মেনে নেয় এবং সেখানকার একটা মহল্লায় ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করে। নতুন বাড়িতে শিফট করার সাথে সাথেই সে তার জানালাগুলো কাগজ দিয়ে ঢেকে দেয় যাতে বাইরের আলো বাতাস ভেতরে ঢুকতে না পারে। যখন সে শেষ জানালাটা কভার করছিল তখনই হঠাৎ তার চোখ পড়ে সানি নামের একটা ছেলের দিকে। সানি তার পাশের বাড়িতেই থাকতো। সে চন্দ্রার সৌন্দর্য দেখে একেবারে হা হয়ে তাকিয়েছিল। ব্যাপারটা চন্দ্রার কাছে একটু অস্বস্তিকর লাগে, তাই সে দ্রুত জানালাটা আটকে দেয়। চন্দ্রার ব্যাপারে এতটুকু তো শিওর যে তাকে কেউ একজন মারার চেষ্টা করছে, আর প্রকাশ তাকে বাঁচাতে চাচ্ছে। কিন্তু কেন? আর চন্দ্রার কাছে থাকা ওই ব্যাগের মধ্যেই বা কি ছিল, এগুলো আমরা সামনে জানতে পারবো। আপাতত আমরা সানির ব্যাপারে জেনে আসি। সানি হলো বড়লোক বাবার বকে যাওয়া ছেলে। পড়াশোনার খাতিরে ব্যাঙ্গালোরে থাকে সে। ওই ফ্ল্যাটে সে তার বন্ধু বেনু এবং মাজির সঙ্গে থাকে। বেনু একজন মেডিকেল স্টুডেন্ট, কিন্তু পড়াশোনায় একেবারেই নবডাঙ্কা। আর মাজির কাজ হলো সারা দিন মদ খেয়ে মাতলামি করে বেড়ানো। তিন বন্ধু এভাবেই ভ্যাগাবন্ডের মতো জীবন কাটাচ্ছিল। ওদিকে চন্দ্রা সেখানে যাওয়া মাত্রই একটা রেস্টুরেন্টে পার্ট টাইম চাকরি খুঁজে নেয়। এদিকে আমরা একটা হিউম্যান ট্রাফিকের গ্রুপের সম্পর্কে জানতে পারি, যারা কিনা রাতের অন্ধকারে বাইরে বের হয় এবং সুযোগ বুঝে মানুষদেরকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাদের অর্গান বের করে বিক্রি করে দেয়। তো একদিন হঠাৎ সানির পোষা বিড়ালটা হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে মেইন রোডে চলে আসে। ব্যস্ত রোডে বিড়ালটার যে কোনো ক্ষতি হতে পারত, তাই সানি দৌড়ে চলে যায় তাকে বাঁচানোর জন্য। এরই মাঝে একটা গাড়ি দ্রুত গতিতে তাদের দিকে আসতে থাকে। মৃত্যুকে চোখের সামনে দেখে সানি খুব বেশি ভয় পেয়ে যায়, কিন্তু চোখের নিমিষেই হঠাৎ সে দেখতে পায় সে রাস্তার একটা কর্নারে পড়ে আছে। তার বুকে বেশ ব্যথা করছিল, যেন কেউ একজন তাকে খুব জোরে ধাক্কা দিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কি হয়ে গেল সানি কিছুই বুঝে উঠতে পারছে না। তবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতেই তার মনে পড়ে যায় যে চন্দ্রা একদম রকেটের গতিতে এসে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল এবং তারপর সে আবার গায়েব হয়ে যায়। বেচারা সানি এটাতে ভীষণ অবাক হয়। সে বুঝতে পারছিল না একটা মানুষ কিভাবে এত দ্রুত গতিতে কাজ করতে পারে। তখন বেনু তাকে বোঝায় যে সে আসলে মৃত্যুকে সামনে দেখে শকড হয়ে গিয়েছিল, যে কারণে হয়তো চন্দ্রাকে সে হ্যালুসিনেট করেছে। তবে সানির কোনোভাবেই এটা মাথায় আসছে না যে পৃথিবীতে এত মানুষ থাকতে সে চন্দ্রাকেই কেন হ্যালুসিনেট করতে যাবে। অবশ্য প্রথম দেখাতেই চন্দ্রাকে তার ভালো লেগে গিয়েছিল, এটাও একটা কারণ হতে পারে, তাই সে খুব একটা মাথা ঘামায় না।
এদিকে আমরা সেই কিডন্যাপার গ্রুপকে দেখতে পাই, যারা এবার রাতের অন্ধকারে একটা একাকী মেয়ের পেছনে পড়েছে। মেয়েটা তাদেরকে দেখে ভয়ে জোরে জোরে হাঁটতে শুরু করে। তখন লোকগুলোও তাকে ফলো করতে থাকে। সৌভাগ্যবশত মেয়েটা নাইট ডিউটি করতে থাকা একজন পুলিশের সামনে গিয়ে পড়ে, যার নাম নাজিয়াপ্পা। তাকে দেখে কিডন্যাপার লোকগুলো সেখান থেকে চলে যায়। তবে নাজিয়াপ্পা মেয়েটাকে বাঁচানোর বদলে উল্টো তাকে খুব বাজেভাবে জেরা করতে শুরু করে যে এত রাতে সে বাইরে কি করছে। কোনো ভদ্র ঘরের মেয়ে হলে তো এত রাতে বাইরে থাকার কথা নয়। মেয়েটা তখন খুব অস্বস্তিতে পড়ে যায়। এরই মাঝে নাজিয়াপ্পার সিনিয়র লেডি অফিসার এসে তাকে বকাঝকা করে মেয়েটাকে সেখান থেকে নিয়ে চলে যায়। নাজিয়াপ্পা তখন রাগের চোখে তার সিনিয়র দিকে তাকিয়ে থাকে। আসলে সে মেয়েদেরকে মোটেও সহ্য করতে পারতো না। তার কাছে তো তার মা বাদে পৃথিবীর সব মেয়েকেই চরিত্রহীন বলে মনে হতো। কিন্তু দুঃখের বিষয়ে বেচারার সিনিয়র অফিসারই একজন মেয়ে, তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে সব কথা মানতে হয়। যাই হোক চন্দ্রা একদিন কাজ করার সময় হঠাৎ লক্ষ্য করে যে তার সহকর্মী বর্ষাকে একটা ছেলে ডেকে নিয়ে গিয়ে হ্যারেস করার চেষ্টা করছে। পরিষ্কার বোঝা যাচ্ছিল বর্ষা ওই ছেলেটার সাথে কথা বলতে চাচ্ছে না, তবুও ছেলেটা তাকে জোর করে যাচ্ছে। কিন্তু এত কিছু দেখেও চন্দ্রা কোনো রিয়্যাক্ট করে না, কারণ এটা তো বর্ষার পার্সোনাল ব্যাপার। মূলত ওই ছেলেটার নাম হচ্ছে সুন্দর। সে ওই কিডন্যাপিং গ্যাংয়ের একজন মেম্বার। সে বর্ষাকে অনেক ভালোবাসতো, যে কারণে তাকে কাছে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু বর্ষা কোনো মতেই তাতে রাজি না। একদিন চন্দ্রা বাড়ি ফেরার পথে লক্ষ্য করে সুন্দর নামের ওই ছেলেটা বর্ষার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে এবং তার সাথে রিলেশন করার জন্য বর্ষাকে জোর জবরদস্তি করছে। প্রথমে চন্দ্রা বিষয়টা অ্যাভয়েড করে গেলেও যখন সে দেখতে পায় যে ওই সুন্দর নামের ছেলেটা বর্ষার উপর রাগ করে তার উপর অ্যাসিড ছুটতে যাচ্ছে, তখনই চন্দ্রা গিয়ে বর্ষাকে সরিয়ে দিয়ে সুন্দরের হাত চেপে ধরে। এতে সুন্দরের হাতে থাকা অ্যাসিডের বোতলটা ভেঙে তাদের দুজনের হাত ঝলসে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো চন্দ্রা এতে কোনো রকম রিয়্যাক্ট করে না। মনে হচ্ছিল তার কিছু ফিলই হচ্ছে না। কিন্তু সুন্দর হাত পুড়ে যাওয়ার কারণে গলা কাটা মুরগির মতো ছটফট করতে শুরু করে। এরপর চন্দ্রা তাকে ইচ্ছে মতো ধোলাই দেয়। এতে সুন্দর খুব ভয় পেয়ে যায় এবং চন্দ্রাকে প্রমিস করে যে সে আর কখনোই বর্ষার পেছনে ঘুরবে না। এই কথা বলে সুন্দর সেখান থেকে চলে গেলে চন্দ্রা বর্ষাকে বলে, এখানে যা কিছু দেখেছো সব ভুলে যাও। এখন এখান থেকে একটা বিষয় তো পরিষ্কার হওয়া যায় যে চন্দ্রা কোনো স্বাভাবিক মানুষ নয়, তার মধ্যে স্পেশাল পাওয়ার আছে। হয়তো এই কারণেই ওই লোকগুলো তাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়, আরো অনেক কিছু বাকি, যেটা আমরা সামনে জানতে পারবো। তো পরদিন নাজিয়াপ্পা সুন্দরের সঙ্গে দেখা করতে যায় এবং তাদেরকে বোঝাতে থাকে যে এই এলাকায় তাদের সব কাজকর্ম করা উচিত হবে না। কিন্তু সুন্দররা কেউই তার কথায় পাত্তা দেয় না। আসলে সুন্দরের চাচা একজন মিনিস্টার, সেই পাওয়ার খাটিয়ে সে সবাইকে দমিয়ে রাখে, এমনকি পুলিশকেও তারা পকেটে ভরে রাখে, যে কারণে নাজিয়াপ্পাকেও বাধ্য হয়ে তাদের কথা মতো চলতে হয়, কারণ তাদের কাছ থেকে মাস শেষে মোটা অঙ্কের টাকা পায় সে। তো সেদিন সুন্দরের এমন বাজে অবস্থা দেখে সে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন সুন্দর তাকে সব কিছু খুলে বলে। সুন্দর একটা মেয়ের হাতে মার খেয়েছে শুনে নাজিয়াপ্পা ভীষণ বিরক্ত হয়। এমনিতেই তো সে মেয়েদেরকে সহ্য করতে পারতো না, তার ওপর আবার তাদের হাতে মার খাওয়ার বিষয়টা খুবই অপমানজনক। তবে সুন্দর তাকে জানায় যে ওই মেয়েটা অর্থাৎ চন্দ্রা খুবই ভয়ঙ্কর, সে অন্য সবার থেকে আলাদা, নিশ্চয়ই তার মধ্যে কোনো সুপার পাওয়ার আছে। কিন্তু নাজিয়াপ্পা তার কথায় পাত্তা দেয় না। অবশ্য চন্দ্রার ব্যাপারে জানার পর থেকে তার মনের ভেতরে একটা অদ্ভুত কৌতূহল তৈরি হয়। সে ওই রেস্টুরেন্টে চলে যায় চন্দ্রাকে দেখার জন্য, তবে ভেতরে না গিয়ে বাইরে থেকেই তাকে দেখতে থাকে। এরই মাঝে চন্দ্রাও ফিল করতে পারে যে তার দিকে কেউ একজন তাকিয়ে আছে। সে বাইরে তাকালেই দেখতে পায় নাজিয়াপ্পা অদ্ভুত দৃষ্টিতে তার দিকে দেখছে। ব্যাপারটা চন্দ্রার কাছে খুব একটা ভালো লাগে না। সেদিন বাড়ি ফিরে সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। তাই সে অসুস্থ অবস্থায় বেরিয়ে পড়ে তার সাপ্লিমেন্ট আনার জন্য। ঘটনাক্রমে সে আর সানি একই অটোতে ওঠে। সেখানে সানি চন্দ্রাকে দেখে মনে মনে খুশি হলেও একটা অদ্ভুত বিষয় তাকে খুব বিরক্ত করছিল। সেটা হলো চন্দ্রার গায়ের গন্ধ। তার শরীর থেকে একটা বিদঘুটে গন্ধ বেরোচ্ছিল, যেটা সানিকে খুবই ইরিটেট করছিল। তবে সে কোনো রকম রিয়্যাক্ট করে না, বরং সুযোগ পেয়ে চন্দ্রার সঙ্গে ছোটখাটো ফ্ল্যাটিং করার চেষ্টা করে এবং তাকে তাদের বাসার পার্টিতেও ইনভাইট করে। আর চন্দ্রাও তাতে রাজি হয়ে যায়। পরদিন পার্টিতে একটা সুন্দর ড্রেস পরে হাজির হয়ে যায় সে। তার সৌন্দর্য দেখে সানি এবং তার বন্ধুরা একেবারে হা হয়ে যায়। এত সুন্দর মেয়ে হয়তো তারা এর আগে কখনোই দেখেনি।
তো তারা এনজয় করছিল, এরই মাঝে সেখানে নাজি আপ্পা চলে আসে। কারণ তাদের একজন প্রতিবেশী পুলিশের কাছে কমপ্লেন দিয়েছিল যে তারা মাঝরাতে অনেক জোরে জোরে মিউজিক বাজিয়ে সবাইকে বিরক্ত করছে। তো নাজি আপ্পা সবাইকে সেখান থেকে সাধারণভাবে ওয়ার্নিং দিয়ে চলে যেত, কিন্তু যখনই তার চোখ পড়ে চন্ডার দিকে তখনই সে বেঁকে বসে। এরই মাঝে আবার মরার উপর খাড়ার ঘা হয়ে চলে আসে ড্রাগস, মানে পার্টিতে একজনের কাছে ড্রাগস পাওয়া যায়। সেটা দেখে নাজি আপ্পা সবাইকে চেক করতে শুরু করে। পার্টিতে বেশ কিছু মেয়েও ছিল, কিন্তু তাদেরকে চেক করার জন্য কোনো মেয়ে অফিসার ছিল না। কোনো ছেলে তাদেরকে চেক করবে এটা ভেবে মেয়েগুলো খুব আনকমফোর্টেবল হয়ে পড়ে। চন্ডারও এসব দেখে ভীষণ রাগ হচ্ছিল। সে বুঝে গিয়েছিল নাজি আপ্পার অন্য কোনো উদ্দেশ্য আছে। তবে চন্ডাকে এভাবে রাগে ফোঁস করতে দেখে নাজি আপ্পা আর কোনো রিস্ক না নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পার্টি শেষে মাঝি চন্ডাকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে চায়। চন্ডা তাতে রাজি হয়ে গেলে মাঝি তাকে সঙ্গে নিয়ে তার বাসায় যায়, এমনকি তার রুমে পর্যন্ত ঢুকে পড়ে। সানি আর ভেনু জানালায় দাঁড়িয়ে এসব দেখছিল। নিজের ক্রাশকে এভাবে তার বন্ধুর সাথে দেখে তার খুব কষ্ট হচ্ছিল। তবে সে যেহেতু নেশার ঘরে ছিল তাই কোনো কিছু না ভেবেই সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মাঝির মায়ের ফোনে ঘুম ভাঙে তার। সে জিজ্ঞেস করে, মাঝি কোথায়? সে তো গতকাল তোমার সাথে পার্টিতে গিয়েছিল, এরপর তো তার কোনো খোঁজ নেই। কথাটা শুনে সানি ভীষণ টেনশনে পড়ে যায়। মাঝিকে খোঁজার জন্য সে চন্দ্রার বাড়ি পর্যন্ত যায়। চন্দ্রা যখন ঘুমের ঘরে বিরক্ত হয়ে দরজা খোলে তখন সানি দেখতে পায় ভেতরকার অবস্থা খুবই খারাপ, সবকিছু ভেঙে চুরে পড়ে আছে। এটা দেখে সে ভীষণ অবাক হয়। সানি তাকে কিছু জিজ্ঞেস করার আগেই চন্দ্রা বিরক্ত হয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু বাড়ির পরিস্থিতি দেখে সানির মনে সন্দেহ জাগে। তার মনে দিন দুনিয়ার সব আজে বাজে কথা ঘুরপাক খেতে শুরু করে। তার মনে হচ্ছিল নিশ্চয়ই চন্দ্রা মাঝির কোনো ক্ষতি করে ফেলেছে, হয়তো সেও ওই হিউম্যান ট্রাফিকারদের মধ্যে একজন। তাদের এসব ভাবনার মাঝেই চন্দ্রা এসে তার আচরণের জন্য তাদের কাছে ক্ষমা চায়। তখন সানি বলে, আমি আসলে মাঝিকে খোঁজার জন্য তোমার বাড়িতে গিয়েছিলাম। তখন চন্দ্রা অবাক হয়ে বলে, মাঝি কেন আমার ফ্ল্যাটে থাকতে যাবে? ও আমার রুমে ঢুকতে চেয়েছিল ঠিকই, কিন্তু আমি তো অ্যালাউ করিনি। এই কথা বলে চন্দ্রা তার বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু তখনও মাঝির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেদিন চন্দ্রার বাড়িতে একজন ডেলিভারি ম্যানকে দেখে বেনু বলে ওঠে, আরে এই লোকটা তো ড্রাগস সাপ্লাই করে। সেটা শুনে সানির মনে একটু খটকা লাগে, কারণ সে ওই ছেলেটাকে প্রায়ই চন্দ্রার বাড়িতে পার্সেলে কিছু একটা নিয়ে যেতে দেখতো। তাই সে ধরে নেয় নিশ্চয়ই চন্দ্রা নিজে ড্রাগস নেয়, অথবা সেও ড্রাগসের বিজনেস করে। তার আসল রহস্য জানার জন্য সানি ওই রাতে তাকে ফলো করতে শুরু করে। তখনই হঠাৎ সে দেখতে পায় ওই কিডন্যাপার গ্রুপও চন্দ্রাকে ফলো করছে, কারণ তাদের এবারের টার্গেট ছিল চন্দ্রা। হাঁটতে হাঁটতে চন্দ্রা একটা নির্জন জায়গায় পৌঁছে গেলে ওই কিডন্যাপাররা তার উপর অ্যাটাক করতে যায়। তখন সানি হিরোর মতন এন্ট্রি নেওয়ার চেষ্টা করে চন্দ্রাকে বাঁচানোর জন্য, কিন্তু তার তো জানা ছিল না চন্দ্রার শক্তির কাছে তার হিরোইজমের কোনো দাম নেই। আসসালামু আলাইকুম, চলে এলাম আপনাদের বহুল প্রতীক্ষিত কন্টেস্টের রেজাল্ট নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করে 10,000 সাবস্ক্রাইবার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আপনারা এভাবে পাশে থাকলেই ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই 1 লাখেও পৌঁছে যাব, আর তখন আরও আকর্ষণীয় কন্টেস্টের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তো এই কন্টেস্টের শর্ত ছিল যে আমরা কিছু সিলেক্টেড ভিডিও থেকে র্যান্ডম লাকি উইনার বেছে নেব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম পার্শিয়ালিটি করা হয়নি, আমরা একেবারে র্যান্ডমলি কমেন্টগুলো পিক করেছি। তো চলুন আর দেরি না করে আমরা সেই স্পেশাল লাকি উইনারদের নামগুলো জেনে আসি। আমি প্রোফাইলের নামগুলো বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো শাকিনী ডাকিনী থেকে উইনার হয়েছেন সঞ্জিদা খাতুন 7800 এবং ঈশিতা আকবর। কুলি থেকে উইনার হয়েছেন SM তারেক শরীফ 4531, MD আরাফাত 12Z4T, নিশাত তামান্না Y7C এবং সনি সায়ন 710। আকসার 1 থেকে উইনার হয়েছেন রূপকথার কার্টুন P8Q এবং 2X বিস্ট শর্ট। আকসার 2 থেকে উইনার হয়েছেন মিস্টার আলামিন 1464 এবং MD বাবুল YN5QF। উইনারদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা কাইন্ডলি স্ক্রিনে দেওয়া মেইলে আপনাদের অ্যাকাউন্টের প্রমাণ সহ মেইল করে নিজের পুরস্কারটি বুঝে নিন। আপনাদের সুবিধার্থে মেইল আইডিটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। আর যারা এই কন্টেস্টে জিততে পারেননি তারা হতাশ হবেন না প্লিজ, তাদের জন্য সামনে আরও অনেক অনেক ভালো ভালো কন্টেস্ট নিয়ে আসবো। তবে তার জন্য আপনাদেরকে এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যেতে হবে। এরই মাঝে আবার বেনুর সঙ্গে মাঝির দেখা হয়ে যায়।
তখন মাজি তাকে জানায় যে সেই রাতে আবারও পুলিশের রেড পড়েছিল এবং তার কাছে ড্রাগস দেখে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। সারা রাত সে থানায় কাটিয়েছে। এদিকে ওই কিডন্যাপার লোকগুলো যখন চন্দ্রার উপর অ্যাটাক করে তখন চন্দ্রা তাদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। তার অসাধারণ ফাইটিং স্কিল আর রকেটের মতো গতি দেখে সানি একেবারে হতবাক হয়ে যায়। আরো বেশি অবাক তখন হয় যখন সে দেখে চন্দ্রা তার ভয়ঙ্কর দাঁত দিয়ে সবাইকে কামড়ে কামড়ে মেরে ফেলছিল, ঠিক একটা ভ্যাম্পায়ারের মতো। সানি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। চন্দ্রা যখন সবাইকে কুপকাত করে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সানি এক বুক সাহস নিয়ে তাকে জিজ্ঞেস করে, তোমার মধ্যে এত শক্তি এলো কিভাবে? এটা তো আমি বুঝে গিয়েছি যে তুমি আমাদের মতো সাধারণ নও, তাহলে তুমি কি কোনো পিশাচ, ডাইনি নাকি ভ্যাম্পায়ার? চন্দ্রা তখন স্বাভাবিকভাবেই বলে দেয়, তুমি ঠিক ধরেছ, আমি আসলে একটা ভ্যাম্পায়ার। কিন্তু সানি এটা বিশ্বাস করতে পারছিল না যে বাস্তবেও ভ্যাম্পায়ারের অস্তিত্ব আছে। তখন চন্দ্রা বলে, এই পৃথিবীতে এমন অনেক কিছুরই অস্তিত্ব আছে যেটা মানুষ স্বাভাবিকভাবে বিশ্বাস করতে চায় না। তবে আমিও একটা সময় সাধারণ মানুষই ছিলাম, একটা ভাইরাসের কারণে আমি এমন হয়ে গেছি। এই কথা বলে চন্দ্রা সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই হঠাৎ পেছন থেকে একটা শব্দ শুনে সে পেছন ফিরলে দেখতে পায় আমাদের অসীম সাহসী হিরো ভয়ে বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় চন্দ্রা তাকে ওই লাশগুলোর সঙ্গে বসিয়ে রেখেছে। সে সানিকে বলে, তোমার কাছে দুটো অপশন আছে, হয় তুমি এই লাশগুলোর ব্যবস্থা করতে আমাকে সাহায্য করবে, নয়তো তোমার অবস্থাও ওদের মতোই হবে। সানি তখন ভয়ে ভয়ে প্রথম অপশনটাই বেছে নেয়, তাছাড়া তো আর তার কাছে কোনো উপায় ছিল না। এরপর তারা দুজন মিলে চলে যায় ইট ভাটায় এবং সেখানে গিয়েও সানি অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় চন্দ্রা ওই লাশগুলোকে কাঁধে নিয়ে তরতর করে কয়লার উঁচু চুলার উপরে বেয়ে উঠছে। সে ওই লাশগুলোকে চুলোর ভেতর ফেলে দিয়ে একদম নিঃশেষ করে দেয়। এসব দেখে সানি বেচারার ভয়ে গলা শুকিয়ে আসে। সে না পারছিল পালাতে আর না পারছিল চোখের সামনে এসব সহ্য করতে। এদিকে আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই যে তার দাদার কাছে পুরোনো দিনের গল্প শুনতে চায়। তখন তার দাদা তাকে কয়েক কোটি বছর আগের এক রাজার গল্প শোনায়। রাজার পরিবার তাদের কুল দেবীর পুজো করত, কিন্তু একদিন নিচু জাতের একজন রাজার কুল দেবীর পায়ের ঘুঙুর থেকে একটা নূপুর খুলে নিয়ে গিয়ে তাদের দেবীর পায়ে পরিয়ে দেয়। এতে রাজা রেগে গিয়ে ওই পুরো জাতিকেই শেষ করার সিদ্ধান্ত নেয়। লোকগুলো তখন একটা নির্জন গুহার ভেতরে গিয়ে আশ্রয় নেয়। তাদের মধ্যে একটা সাহসী বাচ্চা মেয়ে ছিল যার নাম মিলি। সাহসী হওয়ার পাশাপাশি সে ভীষণ কৌতূহলীও ছিল। সে গুহার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে অদ্ভুত একটা মূর্তি দেখতে পায় যেটার মাথা কেটে নিচে পড়েছিল। মিলি সেই মূর্তিটা ধরতেই যাবে তখনই এক ঝাঁক বাদুড় এসে তাকে জাপটে ধরে। তাদের অ্যাটাকে মিলি অজ্ঞান হয়ে যায়। এদিকে রাজার সৈন্যরা ওই গুহার মধ্যে পৌঁছে গিয়ে মিলির জনগোষ্ঠীকে শেষ করে দিতে শুরু করে। মিলির মা নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। এরই মাঝে মিলির জ্ঞান ফিরে আসলে সে তার চোখের সামনে তার বাবা এবং মাকে মরতে দেখে। এরপর রাজা তাকেও বল্লমের সাহায্যে আঘাত করে মেরে ফেলে। সে ভেবেছিল এখানেই সব শেষ, কিন্তু না। হঠাৎ করেই রাজা লক্ষ্য করে মিলি আবারও জেগে উঠেছে। তার শরীর থেকে তরতর করে রক্ত বেরোচ্ছে, কিন্তু তবুও সে স্বাভাবিক মানুষের মতোই দাঁড়িয়ে আছে। সে একাই রাজার সমস্ত সৈন্যর সঙ্গে লড়াই করে তাদেরকে কুপকাত করে ফেলে। তার শক্তির সাথে কেউই পেরে উঠছিল না। শেষমেশ সে রাজার বুকে বল্লম গেঁথে তাকে মেরে ফেলে। নিজের এমন শক্তি দেখে মিলি নিজেও খুব অবাক হয়। তবে সে বুঝতে পারে সে এখন কোনো অলৌকিক শক্তির অধিকারী হয়েছে আর হয়তো অমরও হয়ে গেছে। মিলির মাও অবশ্য সেটা বুঝতে পেরেছিল, তাই মৃত্যুর আগে সে মিলিকে বলে যায়, তুমি যেভাবেই পারো নিজেকে বাঁচানোর চেষ্টা করো, ভবিষ্যতে অনেকেই আসবে তোমার কাছ থেকে এই শক্তি ছিনিয়ে নেওয়ার জন্য। মায়ের কথা মতো তারপর থেকেই মিলি এদিক সেদিক লুকিয়ে বেড়াচ্ছে। অপার শক্তিশালী হওয়া সত্ত্বেও তার মধ্যে একটা দুর্বলতা ছিল। সে সূর্যের আলো সহ্য করতে পারত না। সূর্যের আলো তার গায়ে পড়তেই তার শরীর পুড়তে শুরু করত, যে কারণে সে সূর্যের আলো থেকে সবসময় নিজেকে আড়ালে রাখত। তবে একদিন কার্নাল নামের এক সাধু তার সন্ধান পায় এবং তার মন্ত্রপুত অস্ত্রের মাধ্যমে সে মিলিকে মেরে ফেলে। যাই হোক, চন্দ্রার এমন ভয়ঙ্কর রূপ দেখে সানি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। যদিও চন্দ্রা তাকে নিষেধ করেছিল এই বিষয়গুলো কাউকে না জানাতে, কিন্তু সে চুপচাপও থাকতে পারছিল না।
যে কারণে সে বেনুকে বিষয়টা জানিয়ে দেয়। সেই সাথে তাকে এটাও জানিয়ে দেয় যে চন্দ্রা তাকে হুমকি দিয়েছে সে যদি কারোর সঙ্গে এই কথাগুলো শেয়ার করে তাহলে সে দুজনকেই মেরে ফেলবে। এই কথা শুনে বেনু বেচারাও ভীষণ ভয় পেয়ে যায়। সবকিছু জানা সত্ত্বেও নিজেদের মুখ বন্ধ রাখা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এরপর একদিন কথায় কথায় সানি চন্দ্রাকে জিজ্ঞেস করে যে তার আসল নাম চন্দ্রা কিনা। তখন চন্দ্রা বলে, না, আমার নাম মিলি, অর্থাৎ কোটি বছর পুরনো গল্পে সেই মিলি হচ্ছে চন্দ্রা। সেই সাথে সে এটাও জানায় যে সে এখানে আসার আগে সুইডেনে থাকতো। তখন সানি জিজ্ঞেস করে, তাহলে তুমি এখানে এলে কেন? চন্দ্রা তাকে জানায় যে সে এক জায়গায় 20 বছরের বেশি থাকতে পারে না, তাকে বারবার জায়গা পরিবর্তন করতে হয়। কথাটা শুনে সানি অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে তোমার বয়স কত? তখন চন্দ্রা একটু হেসে বলে, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তখন সানি তাকে জানায় যে সে মিলির গল্পটা একটা বইতে পড়েছে। সেখানে স্পষ্ট লেখা ছিল কার্নাল নামের এক সাধুর হাতে মিলি মারা গেছে। তাহলে চন্দ্রা কিভাবে মিলি হতে পারে? তখন চন্দ্রা তাকে জানায় যে সেদিন কার্নাল তাকে মেরে ফেলেছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে আবার অমৃত খাইয়ে তাকে বাঁচিয়েও তুলেছিল। আসলে কার্নাল খুব ভালো লোক ছিল। সে সবার সামনে মিলিকে মৃত প্রমাণ করতে চেয়েছিল যাতে মিলির কোনো ক্ষতি না হয়। সেই সাথে চন্দ্রা সানিকে এটাও জানায় যে এই পৃথিবীতে তার মতো বেশ কিছু মানুষ আছে যাদের কাছে ভিন্ন ভিন্ন ধরনের পাওয়ার আছে। তারা চন্দ্রার পাওয়ার কেড়ে নেওয়ার জন্য তাকে খুঁজে বেড়াচ্ছে। মূলত তাদের হাত থেকে বাঁচানোর জন্যই সেদিন কার্নাল মিলিকে মেরে ফেলার নাটক করেছিল। চন্দ্রা বেশ কয়েকবার ওই লোকগুলোর হাত থেকে মরতে মরতে বেঁচেছে, কিন্তু এসবের মাঝে তার এক্স বয়ফ্রেন্ড ওই লোকগুলোর হাতে মারাও গেছে। এসব কথা শুনে সানি সেখান থেকে চলে যায়। তবে তার যাওয়ার কিছুক্ষণ পরেই নাজি আপ্পা চুপচাপ চন্দ্রার বাড়িতে ঢুকে পড়ে ইনভেস্টিগেশনের জন্য। আসলে সে ওই কিডন্যাপার গ্রুপের একটা লাশ খুঁজে পেয়েছিল এবং সেই লাশের কাছ থেকে সে এমন কিছু প্রমাণ পেয়েছিল যার মাধ্যমে সে বুঝতে পারে এসবের পেছনে নিশ্চয়ই চন্দ্রার হাত থাকতে পারে। এরপর চন্দ্রার বাড়ির ভেতরে থাকা লেন্স এবং ফ্রিজে পড়ে থাকা রক্তের ব্যাগ দেখে সে বুঝে যায় এই মেয়েটা কোনো সাধারণ মানুষ নয়। এরই মাঝে চন্দ্রা এসে তার উপর অ্যাটাক করে। দুজনের মধ্যে শুরু হয় তুমুল ফাইট। একটা পর্যায়ে চন্দ্রা তাকে মারার জন্য তার ঘাড়ে কামড় দিয়ে বসে। ঠিক সেই মুহূর্তে সানি এসে তাকে আটকায়। সে চন্দ্রাকে বলে, এইভাবে একজন পুলিশকে মারা ঠিক হবে না, তাহলে ওই ভয়ঙ্কর লোকগুলোর পাশাপাশি তার পেছনে পুলিশও পড়ে যাবে। তাই চন্দ্রা তার কথা মতো নাজি আপ্পাকে ছেড়ে দেয় এবং সানিদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, না হলে তার কারণে সানিদেরকেও বিপদে পড়তে হবে। কিন্তু সানি কিছু বলার আগেই নাজি আপ্পা উঠে তার উপর গুলি করে দেয়। ঘটনাক্রমে গুলিটা সরাসরি গায়ে না লেগে তার পেট ছুঁয়ে গিয়ে দেওয়ালে লাগে। এতে সানি দুর্বল হয়ে পড়লে নাজি আপ্পাও সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়, কিন্তু তার কোনোই ক্ষতি হয় না, বরং সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর চন্দ্রা সানিকে নিয়ে দ্রুত একটা নির্জন হাসপাতালে চলে যায় যেখানে কোনো মানুষ ছিল না। দুঃখের বিষয়, নিজের পরিস্থিতির কারণে সে সানিকে কোনো স্বাভাবিক হসপিটালে নিয়ে যেতে পারছিল না। সেখানে পৌঁছে সে প্রকাশকে ফোন করে সবকিছু জানায়, কিন্তু প্রকাশ তাকে সবকিছু ফেলে সেখান থেকে চলে আসতে বলে, কারণ এখন সানিদের থেকেও তার জীবন বাঁচানো বেশি জরুরি। কিন্তু চন্দ্রা তাতে রাজি হয় না। তার কারণে সানি আজই বিপদের মুখে পড়েছে। তাই সে কোনোভাবেই সানিকে এই অবস্থায় ফেলে রেখে যেতে চায় না। কি আর করা, প্রকাশকে বাধ্য হয়ে তার কথা মেনে নিতে হয়। এরপর চন্দ্রা বেনুকে সানির ট্রিটমেন্ট করতে বলে। বেনু প্রথমে রাজি হয় না, কারণ সে তো কখনো প্র্যাকটিক্যাল ট্রিটমেন্টই করেনি। কিন্তু চন্দ্রার ধমকানিতে সে ভয়ে সানির ট্রিটমেন্ট করতে শুরু করে এবং তাকে বাঁচিয়েও নেয়। এরই মাঝে নাজি আপ্পা তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে ফেলেছিল। ততক্ষণে তার মধ্যে বেশ অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছিল, যেটা নাজি আপ্পাও ফিল করতে পারছিল। তবে তার এমন পরিবর্তনের কারণ কি সেটা সে বুঝে উঠতে পারছিল না। ওদিকে সানি ততক্ষণে অনেকটাই সুস্থ হয়ে ওঠে। এরপর সে কৌতূহলবশত চন্দ্রাকে জিজ্ঞেস করে, তুমি সবাইকে কামড়ে মেরে ফেলো, তাহলে আমাকে কামড়াওনি কেন? চন্দ্রা বলে, ওই লোকগুলোর কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছিলাম, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তখন সানি তাকে জিজ্ঞেস করে যে তার কামড়ে কি কি হতে পারে। চন্দ্রা বলে, আমার কামড় খেলে আমার শরীরের ভাইরাস ওই লোকটার মধ্যেও ছড়িয়ে পড়বে, তবে আমার ভাইরাসটা কিন্তু অনেক স্ট্রং। যদি ওই লোকটার মধ্যে আমার এই ভাইরাস সহ্য করার মতো ক্ষমতা থাকে তাহলে সে আমার মতোই শক্তিশালী হয়ে যাবে, আর যদি সে দুর্বল হয়ে থাকে তাহলে সে ভয়ঙ্কর অসুখে মারা যাবে। অর্থাৎ নাজি আপ্পার মধ্যে নিশ্চয়ই এই ভাইরাস হজম করার শক্তি ছিল, যে কারণে তার মধ্যে কোনো রকম অস্বস্তিকর পরিবর্তন দেখা যায়নি। তবে একদিন যখন সে ফ্রেশ হচ্ছিল তখনই হঠাৎ তার একটা দাঁত খুলে পড়ে যায়। এটা দেখে নাজি আপ্পা ভীষণ ঘাবড়ে যায়।
তবে পরক্ষণে চেক করলে সে দেখতে পায় তার ওই দাঁতের জায়গাতেই অন্য একটা নতুন দাঁত গজাচ্ছে, ঠিক ভ্যাম্পায়ারদের মতো। সে বুঝতে পারে চন্দ্রার কামড়েই এসব হচ্ছে, তবে এখনো সে তার শক্তি সম্পর্কে পুরোপুরি জানতো না। তো অনেক খোঁজাখুঁজির পর তারা চন্দ্রার কাছ পর্যন্ত পৌঁছে যায়। তারা চন্দ্রাকে ঘিরে ধরে, চন্দ্রাও তাদের সাথে ফাইট করতে থাকে। এরই মাঝে হঠাৎ একজন চন্দ্রার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। কিন্তু এটা কিভাবে সম্ভব? চন্দ্রা তো অমর। আসলে গুলি খেয়ে সে সাময়িক অজ্ঞান হয়ে গিয়েছিল। এরই মাঝে চন্দ্রার এক সঙ্গী সেখানে হাজির হয়, যার মধ্যেও সুপার পাওয়ার ছিল। সে তার শক্তি দিয়ে পুলিশদেরকে হ্যালুসিনেশনের একটা জগতের মধ্যে কয়েদ করে ফেলে এবং চন্দ্রাদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে তার গোপন আস্তানায় চলে আসে। কিন্তু সেখানেও চন্দ্রার শত্রুরা তার উপর এসে অ্যাটাক করতে শুরু করে। চন্দ্রা একাই তাদের সঙ্গে লড়াই করে যাচ্ছিল, তাদেরকে দুর্বল করে ফেলছিল। কিন্তু হঠাৎ করেই সেখানে নাজিয়াপ্পা চলে আসে। এখন সে পুরোপুরি ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গিয়েছিল। চন্দ্রা তার সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু পেরে ওঠে না, কারণ নতুন নতুন ভ্যাম্পায়ার হলে তাদের শক্তি অনেক বেশি থাকে। ধীরে ধীরে তাদের এই শক্তিটা অ্যাডজাস্ট হয়। তো চন্দ্রাকে নিজের সামনে হাঁটতে দেখে নাজিয়াপ্পা নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে। চন্দ্রা তখন খুব কৌশলে নাজিয়াপ্পার বুকে আঘাত করতে চায়, কারণ ভ্যাম্পায়ারদের একমাত্র দুর্বল জায়গা হচ্ছে তাদের হার্ট। সেখানে আঘাত করলে ভ্যাম্পায়াররা চিরতরে শেষ হয়ে যায়। কিন্তু সমস্যা হলো নাজিয়াপ্পা এই বিষয়টা আগে থেকেই জানতো, যে কারণে সে চন্দ্রাকে বাধা দিতে সফল হয়। লড়াই করতে করতে চন্দ্রা একটা পর্যায়ে দুর্বল হয়ে পড়লে সানি সেটা দেখে খুব আপসেট হয়ে পড়ে। সে দৌড়ে গিয়ে এক প্যাকেট রক্ত এনে চন্দ্রার দিকে ছুঁড়ে দেয়। রক্তটা খাওয়ার পর আবারও চন্দ্রা তার শক্তি ফিরে পায় এবং নাজিয়াপ্পাকে ইচ্ছা মতো ধোলাই করতে শুরু করে, আর শেষমেশ তাকে প্রাণে মেরে ফেলতে সফল হয়। তবে এখন যেহেতু চন্দ্রার এই আস্তানা সম্পর্কে তার শত্রুরাও জেনে গেছে, তাই তাকে এই জায়গাটা ছেড়ে দিতে হবে। তো সে সানির কাছ থেকে শেষবারের মতো বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। চন্দ্রাকে এইভাবে চলে যেতে দেখে সানির খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে মনে মনে ভাবে এটাই হয়তো তাদের জন্য ঠিক। সেখান থেকে যাওয়ার সময় চন্দ্রা বলে যায়, হয়তো কখনো না কখনো আবার আমাদের দেখা হবে। সে সেখান থেকে চলে যাওয়ার পর আমরা ইয়ামিন নামের একটা লোককে দেখতে পাই। সে কিছু লোককে প্রচন্ড মারধর করছিল। তার ফাইটিং স্কিল দেখেও বোঝা যাচ্ছিল সেও চন্দ্রার মতো পাওয়ারফুল কেউ। কিন্তু লোকটা কে? এই প্রশ্নটা সামনে রেখেই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে গল্পের প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা অ্যাকশন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে গল্পের শেষে অনেকগুলো প্রশ্ন থেকে গেছে। প্রথমটা হলো, চন্দ্রা যে ব্যাগটা হাসিল করেছিল তার মধ্যে কি ছিল, আর এখন চন্দ্রা কোথায় যাবে? আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, ওই ইয়ামিন নামের লোকটা কে? আশা করা যায় এই সব প্রশ্নের উত্তর আমরা লোকা চ্যাপ্টার 2 থেকে জানতে পারবো। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেক্ষেত্রে চ্যাপ্টার 2 রিলিজ হওয়া মাত্রই তার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো এনজয় করতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।